আমরা আগে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার। আসলে আমরা এই ক্লাসটাই কন্টিনিউ করব। ফলে আজকের লেকচার সিরোসিস অফ লিভার আমরা যেভাবে সিরোসিস অফ লিভার, তাহলে কি হবে, আমাদের সেই একই আলাপগুলি আবার করব। তার সাথে আমরা শেষে যেটা নিয়ে মেইনলি আলাপ আলোচনা হবে সেটা হলো যে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনসটা কী হবে। এর আগ পর্যন্ত আমরা আলাপ করেছি। তাহলে আসলে সিরোসিস অফ লিভারে আসলে বেসিক্যালি কি হয়, যে একটা ওয়াইড স্প্রেড ফাইব্রোসিস হয় লিভারের মধ্যে। সো এটাই হচ্ছে বেসিক আইডিয়া। আসলে এটার অনেকগুলি কারণ আছে, আবিদ হাসান খুব ভালো জানে কারণগুলি। তো ওরকম তো আমরা অন্তত 3টা কারণ যাতে মিস না হয় সেটা সবসময় চেষ্টা করি। 3টা কারণ কি কি? একটা হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের আবার 2টা কারণ সাধারণত আমরা খুব গুরুত্ব দিই, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। সো ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। আরেকটা কারণ আমরা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে আবার আমরা 2টা ভাগে ভাগ করি। যেমন হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটা, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, মানে ন্যাশ বলে যেটাকে। আরেকটা হচ্ছে ফাইনালি হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। সো আসলে এই 3টা কারণ জানলে অনেক বেশি কারণ জানা হয়ে যায়। তো এই 3টা যাতে আসলে আমরা কখনো মিস না করি। তার সাথে আরও অনেক কনজেনিটাল কারণ আছে, ক্রিপ্টোজেনিক কারণ আছে। ক্রিপ্টোজেনিক মানে হচ্ছে যেটা আসলে কোনো কিছুই জানা যায় নাই। এটাও পার্সেন্টেজ কম না, প্রায় 15%। সো এই হচ্ছে। তারপরে আবার মাইক্রোনোডিউলার, ম্যাক্রোনোডিউলার, এভাবেও আমরা ভাগ করতে পারি। আর অন্যান্য কারণের মধ্যে যেমন আছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, বিলিয়ারি সিরোসিস, অটোইমিউন হেপাটাইটিস, তারপরে হচ্ছে হেমোক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এই যে অন্যান্য যে জেনেটিক অংশগুলি আছে প্রতিটারই আসলে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যেমন উইলসনস ডিজিজ যেভাবে হবে, হেমোক্রোমাটোসিস এইভাবে হবে না। আবার আলফা 1 অ্যান্টিট্রিপসিন, মানে প্রতিটা জেনেটিক ডিজিজেরই ডিফারেন্ট কনস্টেলেশন আছে, যে আলাদা করে বোঝা যায়। তো সেটা আমরা যখন ওই ডিজিজগুলি আলাদা করে আলাপ করব তখন আলাপ করা যাবে। তো দিজ আর দ্য কজ। ক্লিনিক্যাল ফিচার্স আমরা মোটামুটি সবাই জানি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ক্লিনিক্যাল ফিচার্স আসলে যখন অ্যাপেয়ার করতে শুরু করে, যেমন কি যে যদি জন্ডিস অ্যাপেয়ার করে, অথবা অ্যাসাইটিস অ্যাপেয়ার করে, অথবা এনকেফালোপ্যাথি অ্যাপেয়ার করে, হোয়েন ক্লিনিক্যাল ফিচার্সের এই সাইনগুলি অ্যাপেয়ার করতে শুরু করে বা সিমটমসগুলি অ্যাপেয়ার করতে শুরু করে, তখন আসলে আমাদের লিভার ফাংশন কম্প্রোমাইজড হয়ে গেছে। তখন এটাকে আমরা বলি হচ্ছে ডিকম্পেনসেটেড সিরোসিস। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা হয় যে পেশেন্ট ইউজুয়ালি দেখা যায় যে হয়তো বা তেমন কোনো সিমটমসই থাকে না, একটু ফ্যাটিক ফিল করতে পারে, একদম অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। তো এইটা আমি একটা উদাহরণ দিই। আমাকে একবার একটা প্রশ্ন লিখতে হয়েছিল পরীক্ষার হলে যে যে আপনার কাছে একটা সিএলডির পেশেন্ট আসলো, আপনি ওনাকে কিভাবে ফলো আপ করবেন। তো একটু যেভাবেই হোক আমি প্রশ্নটার উত্তর দিয়েছিলাম হচ্ছে এইভাবে, যে আমার প্রথম কথা হচ্ছে যে আমার কাছে সিএলডির পেশেন্ট আসবে কেন। কারণ হচ্ছে কোনো সিএলডির পেশেন্টই ডাক্তারের কাছে আসার কথা না যদি না কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করে। কমপ্লিকেশনস ডেভেলপ করার আগে অনেক সময় আসলে মানে পেশেন্ট এবং ডাক্তার সচেতনই থাকে না যে ওই পেশেন্টটার সিএলডি আছে বা ক্রনিক লিভার ডিজিজ আছে। অ্যাসিমটোমেটিক বেশি থাকে, তো ফলে বেশি থাকে না, মানে এটাই ডিজিজ কোর্সটাই এমন। তো ফলে আমার হচ্ছে প্রথমে, কারণ আমাকে বলা হয়েছে ফলো আপ করার জন্য, তো এখন ফলো আপ যখন আমি করব, তো আমার প্রথমে আমি বলছি যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে এইভাবে আমরা ফলো আপ করব, যে সিএলডি আছে ঠিক আছে, কিন্তু ওনার এই মুহূর্তে কোনো মানে অ্যাক্টিভ মেজার্সের প্রয়োজন নাই, অথবা অ্যাক্টিভ মেজার্সের প্রয়োজন আছে।
আবার যেটা আসতেছে সেটা হলো যে কমপ্লিকেশনস নিয়ে আসতেছে নাকি। এখন যেই পেশেন্টটা ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে আসতেছে আমরা আবার কমপ্লিকেশনসের দিকে চলে যাচ্ছি, কারণ আজকের ক্লাসটা আসলে কমপ্লিকেশনসের উপরই। তো এখন যেই পেশেন্টটা ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে আসতেছে তার যেই ফলো আপ হবে, যেই পেশেন্টটা অ্যাসাইটিস নিয়ে আসতেছে তার তো সেই একই ফলো আপ হবে না, তাই না? তো আবার যে পেশেন্টের ইনকেফালোপ্যাথি আছে তারও একই ফলো আপ হবে না, এটা ভিন্ন ভিন্ন ভাবে ফলো আপটা হতে হবে। তো আমি ওভাবে উত্তর দিছিলাম এবং আমার পরীক্ষা সফলভাবেই আমি শেষ করতে পারছিলাম। তো আমার মনে হয় এইভাবে আর কি, আসলে যে কোনো একটা টপিক যখন আসবে, একটা প্রশ্ন করা হবে, আপনি যদি শুনে একটু বোঝার চেষ্টা করেন দেখবেন যে একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন যে কীভাবে উত্তরটা দিতে হবে। তো তেমনই আমরা সিএলডির ক্ষেত্রে ট্রিটমেন্টটাকেও ভাগ করছি আসলে কয়েকটা ভাগে। এক নাম্বার হলো যে নিউট্রিশনের মধ্যে বিভিন্ন ব্যাপার আছে, যে কোন পরিস্থিতিতে আমরা কোন ওষুধ দিতে, কোন খাবার দিতে পারবো, কোনটা দিতে পারবো না, বা কোনটা খেতে এনকারেজ করব, কোনটা খেতে ডিসকারেজ করব, বাউল মুভমেন্টটা কেমন থাকা উচিত, বডি ওয়েট কেমন থাকা উচিত, এই জিনিসগুলি দেখতে হবে নিউট্রিশনের মধ্যে। দেন আসতেছে আমাদের ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ ইফ পসিবল। এটার ট্রিটমেন্টটা খুব সোজা, কারণ একজন মানুষ অ্যালকোহল খেতে খেতে তার লিভারের সমস্যা হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, স্টপ অ্যালকোহল কনজাম্পশন। তো আমরা যদি লাইফ লং অ্যালকোহল অ্যাবস্টিনেন্স হতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আসলে অনেক সময় সিএলডি প্রোগ্রেসই করে না। তো এর চেয়ে সোজা আসলে আর নাই, বরঞ্চ এর চেয়ে অনেক জটিল হবে যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য যেটা হচ্ছে যে এটার আসলে আপনি কোনো ড্রাগ ট্রিটমেন্ট পাচ্ছেন না, ওই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে যা হয়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে যেটা হয় যে দেখা যায় যে এটার সাথে মেটাবলিক সিনড্রোমের যোগাযোগ আছে। মেটাবলিক সিনড্রোমে কী কী হয়, যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ওবেসিটি থাকতে পারে। তো এই ঘটনাগুলি ঘটে, ফলে আপনার মেটাবলিক সিনড্রোমের যেই ট্রিটমেন্ট অলমোস্ট একই চিকিৎসা থেকে যায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য। এখন মেটাবলিক সিনড্রোমের ট্রিটমেন্ট কি? মেটাবলিক সিনড্রোমেরও আসলে আপনি যদি বলেন ওভাবে কোনো চিকিৎসা নাই। কী করতে হবে? লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কোন কোন দিকে গুরুত্ব দিতে হবে আমাদের? যেমন ফার্স্ট আসলে আপনি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ইনফ্যাক্ট 3টা বা 4টা মডালিটিস কাজ করে। এক নাম্বার কি? ডায়েটারি মডিফিকেশন, যে আপনি ফ্যাট কনজাম্পশন কমান, ভেজিটেবল কনজাম্পশন বাড়ান। এটা একটা ফ্যাট কনজাম্পশন কমাবেন, 2 ভেজিটেবল কনজাম্পশন বাড়াবেন, তৃতীয় হলো এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজেরও বিভিন্ন ধরনের গ্রেডিং আছে। আর তৃতীয় একটা ওষুধ কিছুটা কাজ করে বলা হয়, যেমন মেটফরমিন। তো সেই ক্ষেত্রে মেটফরমিন দেওয়া যেতে পারে। দেয়ার আর আদার কিছু অল্টারনেটিভ মেডিসিন আছে বলা হয় কাজ করে, তার সাথে যেমন ভিটামিন ই সামটাইমস বলা হয় কাজ করে, বাট খুব ওয়েল প্রুভেন ওরকম কিছু নাই। এভিডেন্স বেসড হিসেবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটাই আসলে ইম্পর্টেন্ট হয়ে থাকে। আচ্ছা, এখন যদি আমরা আসি তাহলে কি কি, তারপরে আবার কি থাকে? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এদের ম্যানেজমেন্ট। তো এখানে হেপাটাইটিস বি যখন আমরা ট্রিট করতে যাই, আবারও সেই একই অন্যান্য বেসিক আইডিয়া একই থাকবে। তার সাথে যে আপনার বিকে সেরো কনভার্সনের জন্য আমরা কি করতে পারি? আইডিয়ালি HBeAg একটা সেরো কনভার্সন, NT-HBE থাকলে তো ভালো। প্রথম কথা যে আসলে আমরা ক্রনিক হেপাটাইটিসের জন্যে, ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের জন্যে, ইনফ্যাক্ট এটা কি হেপাটিক ফেজে আছে না ক্রনিক ক্যারিয়ার ফেজে আছে? আমরা গতদিন আলাপ করেছিলাম এভাবে যে বি ভাইরাস যখন একজন মানুষের শরীরে থাকে, আমাদের কয়েকটা জিনিস আমাদের ভাগ করতে হবে। যেমন এটা কি অ্যাকিউট বি দিয়ে ইনফেকশন হচ্ছে না ক্রনিক বি ভাইরাস ইনফেকশন? ফাইন। অ্যাকিউট এবং ক্রনিক যখন ভাগ হয়ে যাবে তখন আমাদের দেখতে হবে এটা কি ক্যারিয়ার স্টেজে আছে না অ্যাক্টিভ ফেজে আছে? ফাইন। যখন অ্যাক্টিভ ফেজে আছে তখন আমাদের দেখতে হবে যে এটা কি মানে শুধু সিএলডি না ডিকম্পেনসেট সিএলডি। সো এভাবে ভাগ করে নিতে হবে।
দেন এভাবেই আসলে ট্রিটমেন্ট করতে হবে। ড্রাগ অপশন হচ্ছে লাইমিভুডিন, এন্টেকাভির আর হচ্ছে টেনোফোবিট। তো এই ওষুধগুলি আসলে আমরা করব, দিব। এই ডিটেলসে আমরা এখানে যাব না। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে একটা সময় আসলে তেমন কোনো ছিল না, এখন কিছু হাইলি অ্যাক্টিভ অ্যান্টিভাইরাল এজেন্ট আসছে, তো ফলে আউটকাম ভালো। তো এই হচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর জন্য আমাদের বেসিক আইডিয়া একই। দেন আমাদের আসলে কিছু ড্রাগ ট্রিটমেন্টও আছে। এখন এইটা তো গেল হচ্ছে এবং ফাইনালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। ইনফ্যাক্ট ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনসটা সিএলডির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমপ্লিকেশনসের জন্য আচ্ছা কেউ একজনকে আমাকে এটা বলবেন, চাইল্ড পাফ স্কোরিং সিস্টেম, হেপাটিক ফেলিওর যেটা আর কি, এটার জন্য একটা চাইল্ড পাফ স্কোরিং সিস্টেম আছে। এটার কম্পোনেন্টগুলি কী কী? আবিদ হাসান বলেন তো। অ্যালবুমিন, বিলিরুবিন, প্রোথ্রম্বিন টাইম, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি। তাহলে আমরা এই স্কোরিং সিস্টেমটা দিয়ে সিরোসিস অফ লিভারের এটা দেখি। তাহলে কি দেখেন আপনি? অ্যালবুমিন, বিলিরুবিন, প্রোথ্রম্বিন টাইম, এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস। এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা যেটা করি সেটা হলো যে পেশেন্টের বর্তমান অবস্থা এর থেকে প্রগনোসিসটা অ্যাসেস করার চেষ্টা করি। দেন আসতেছে হচ্ছে আপনার কমপ্লিকেশনস কী কী আছে। কমপ্লিকেশনসের মধ্যে আসলে প্রথমেই আসে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। তো পোর্টাল হাইপারটেনশন নিয়ে যখন আসলে আমরা আলাপ করতে চাই তখন পোর্টাল হাইপারটেনশন ইটসেলফ ইজ এ টপিকস। কারণ হচ্ছে যদিও আসলে সিএলডিটাই প্রধান কারণ পোর্টাল দেখা যায় ভেনাস প্রেশারটা ইউজুয়ালি দেখা যায় 4, 5, 6 এরকম থাকে, কিন্তু যখন হাইপারটেনশন হয় তখন এটা 10, 12 এরকম হয়ে যায়। তো এই কিন্তু মানে অনেক কারণ আছে এখানে। সাইনোসয়েডাল, আপনারা এগুলি জানেন যে সাইনোসয়েডাল আছে, প্রি হেপাটিক আছে, পোস্ট হেপাটিক আছে, হেপাটিকের মধ্যে প্রি সাইনোসয়েডাল, পোস্ট সাইনোসয়েডাল আছে, অনেক কিছু আছে। কিন্তু আপনারা যদি সিএলডি বলে ফেলেন মোটামুটি 90% কজ কাভার হয়ে যায়। তো এখন আমাদের শুধু একটা জিনিসই আমি এখান থেকেই করতে যাচ্ছি, যে আপনার যদি মানে একটা ক্লিনিক্যাল ফিচার্স, পোর্টাল হাইপারটেনশনের একটা ক্লিনিক্যাল ফিচার্স কি হতে পারে? কেউ? ঠিক আছে, হতে পারে। পোর্টাল হাইপারটেনশনের একটা যদি বলি তাহলে আসলে অ্যাসাইটিস। রাইট রাইট রাইট, সেটাও ঠিক আছে, মানে রাইট। আসলে সবগুলিই ঠিক। এখানে আপনার যে ভ্যারিসিয়াল ব্লিডিং হতে পারে, পোর্টোসিস্টেমিক শান্ট হচ্ছে যেহেতু, হ্যাঁ জি মোহাইমিন, স্প্লেনোমেগালি, রাইট। তো আপনার যদি একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট আসে, আপনি তো আপনারা তো এটা জানেন তাই না, যে পোর্টাল ভেইন যখন হবে, এটার যখন যদি প্রেশারটা বেড়ে যায় তাহলে আলটিমেটলি গিয়ে আসলে ফার্স্টেই আপনার প্রেশারটা বাড়ে হচ্ছে স্প্লিনে। তো সো আসলে স্প্লিনটা হতে শুরু করে, বড় হতে শুরু করে। তো পোর্টাল হাইপারটেনশন যদি থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার স্প্লেনোমেগালি থাকা উচিত। মেডিসিনের একটা ব্যাপার আছে, ডগমেটিক হওয়ার খুব একটা সুযোগ নাই, কোনো কারণে নাও থাকতে পারে, কিন্তু আসলে থাকার সম্ভাবনাটাই খুবই বেশি। সো আপনি যদি একটাও সাইন বলেন তো সেই ক্ষেত্রেও আসলে আপনাকে স্প্লেনোমেগালি বলতে হবে। আর বাকি যেটা আসতেছে বাকিগুলি আসতেছে হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশনস। সো আপনার যেটা হচ্ছে যে আপনার সিএলডি, ধরেন হেপাটাইটিস বি, তার কমপ্লিকেশন সিএলডি, তার কমপ্লিকেশনস পোর্টাল হাইপারটেনশন, তার কমপ্লিকেশনস কি ভ্যারিসিয়াল ব্লিডিং হচ্ছে। তো শুধু পোর্টাল হাইপারটেনশনের যদি হয় তাহলে আপনার স্প্লেনোমেগালি, এত কিছু না। আপনারা যেটা বলছেন সেটাও ঠিক আছে আসলে। ভ্যারিসিয়াল ব্লিডিং, আচ্ছা ভ্যারিসিয়াল ব্লিডিংটা আসলে কোথায় কোথায় হয়? আচ্ছা, ইসোফেগাসে হতে পারে, স্টমাকে, গ্যাস্ট্রিকে হতে পারে, লোয়ার ইসোফেজাল, জি আপনি যে বলতে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ রাইট, হেমারয়েডস, রাইট, নুরুল হুদা ঠিক বলছেন। তার সাথে ওই যে হাইপারস্প্লেনিজম, অ্যাসাইটিস, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, রেনাল ফেলিওর, হেপাটিক এনকেফালোপ্যাথি, এগুলি সবই কমপ্লিকেশনসের মধ্যে থাকতে পারে। তাহলে আপনি এটা আসলে ডায়াগনোসিস করবেন কিভাবে? ডায়াগনোসিসের জন্য তো মানে অনেক কিছু, আসলে আপনি যদি এক্স্যাক্টলি যা ডায়াগনোসিস করতে চান তো সেটা ভিন্ন কথা, বাট আমরা যদি এন্ডোস্কোপি করি তাহলে আমরা কি পাবো?
গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভেরিসেস পাওয়া যেতে পারে। এখন ম্যানেজমেন্টটা কী হবে? তো ম্যানেজমেন্টের প্রথম ধাপটা হচ্ছে যে আপনাকে এই ব্লিডিং বন্ধ করতে হবে। তো ব্লিডিং বন্ধ করার জন্য আসলে আর মানে খুব বেশি আপনাদের হাতে মানে আমাদের কারোর হাতেরই কোনো অপশন নেই, যে আমাদের এন্ডোস্কোপিক ভাবে এটাকে বন্ধ করতে হবে। তাহলে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কি? যে একটা পেশেন্ট পোর্টাল হাইপারটেনশন হোক বা যাই হোক আপনার কাছে হেমাটোমেসিস নিয়ে আসতেছে, আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কি হবে? রাইট, রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট করতে হবে। তাহলে আপনি ফার্স্ট একটা কি আপনার হচ্ছে চ্যানেল ওপেন করতে হবে, মানে আইভি ফ্লুইডের একটা এন্ট্রি থাকতে হবে, আইভি ফ্লুইড এক্সেস থাকতে হবে আপনার, তাই তো? দেন আসলে আপনি ডায়াগনোসিস হতে থাকুক, অন্যান্য ফিচার্স চলতে থাকুক, আপনার যে ভলিউমটা লস করছেন সেটা যদি সম্ভব হয় ব্লাড, যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট ফ্লুইড দিয়েও রিপ্লেস করতে হবে। আর একটা ভেসোপ্রেসর দিতে পারি, টার্লিপ্রেসিন আমরা খুব অনেক সময়ই হয়তো বা সম্ভব হয় না, কিন্তু আমাদের এটা অপশনটা জানা থাকতে হবে। যেহেতু হেমাটোমেসিস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইনফেকশনের একটা সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইমার্জেন্সি এন্ডোস্কোপি করা যদি সম্ভব হয়। দেন ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন করতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে। এই সব দিয়ে হচ্ছে আমরা এটার ইমিডিয়েট ম্যানেজমেন্টটা করব। তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্টটাকে যদি আমরা ভাগ করি, কি এটা অবশ্য নির্ভর করবে পেশেন্টের কন্ডিশনের উপর কতক্ষণের মধ্যে আসছে। তো ফার্স্ট যেই অবস্থাতেই আসুক পেশেন্টকে আমাদের আইভি ফ্লুইডের একটা এক্সেস তৈরি করতে হবে। তো আইভি ফ্লুইড এক্সেস, দেন আমাদের কি করতে হবে সেটা হলো যে অন্যান্য সাপোর্টিভ যে মেজাজগুলি, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া, এটা। এবং তারপর যদি আমরা পোর্টাল প্রেশারটা কমাতে চাই তাহলে টার্লিপ্রেসিন দিতে পারি, এবং তার সাথে আমাদের এন্ডোস্কোপি করে নিশ্চিত হওয়া যে সোর্স অফ ব্লিডিং কোথা থেকে, এবং যদি প্রয়োজন হয় তাহলে ব্যান্ড লাইগেশন করা, যে সোর্স অফ ব্লিডিংটাকে বন্ধ করে দেওয়া। তো সেটা হচ্ছে আসলে একদম অ্যাকিউট ম্যানেজমেন্ট। অ্যাকিউট ম্যানেজমেন্টটা যখন করা হবে এরকম, দেন আসলে প্রতিটারই আবার আলাদা আলাদা করে আছে। এখন আপনি পোর্টাল হাইপার টেনশন একটা পেশেন্টের আছে, তখন প্রিভেনশনের জন্য কি করতে পারেন? ধরেন আপনি পোর্টাল হাইপার মোহাইমিন, রাইট, বিটা ব্লকার দিতে পারেন, তাই না? বিটা ব্লকারের মধ্যে আমাদের টার্গেটটা কি? একটা দুইটা বিটা ব্লকারের নাম বলতে পারবেন যেটা এখানে কাজ করবে? প্রোপানল, আপনি ন্যাডোলল বা কার্বিডোলও দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি যখন বিটা ব্লকার দিবেন তখন আপনার টার্গেটটা কি কি ধরেন বিটা ব্লকার দিয়ে দিলেন, এটা বিটা ব্লকারটা ইফেক্টিভ হচ্ছে কি না সেটা একটু মানে ক্লিনিক্যালি অ্যাসেস করা যায়। সেটা কিভাবে? এটা হচ্ছে হার্ট রেটটা, ধরেন আপনার যে বেজ লাইন থেকে শুরু করলেন, ধরেন আপনার বেজ লাইন হচ্ছে 72, এটার থেকে যদি আপনি অ্যারাউন্ড 15% বা 20%, 10 to 15% রিডিউস করেন হার্ট রেট, তাহলে যেই হার্ট রেটটা হবে সে 55 to 60, তো সেটা হবে গিয়ে আপনার আইডিয়াল আর কি, যে ইসের জন্য। এখন বিটা ব্লকার দিলে উপকার কতটুকু হয়? হ্যাঁ, এটা আপনি প্রোফাইলেকটিক ব্যান্ডিং করলে যতটুকু উপকার হয় বিটা ব্লকার অলমোস্ট একই উপকার করে। এখন আসেন একটা পেশেন্টের ব্লিডিং হয়ে গেছে, এখন তো আর প্রাইমারি প্রিভেনশন নাই, সেকেন্ডারি প্রিভেনশন। সেই ক্ষেত্রে আমাদের হাতে অপশনস কী কী? অপশনস আসলে একই, আবার সেই ব্লিডিং হয়ে গেছে, দেন আপনি ব্যান্ডিং করবেন অথবা বিটা ব্লকার দিবেন। আর একটা আছে হচ্ছে টিপস বলে যেটা আর কি, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্টিং, তাই না? তো এইগুলি করে যেটা হয় যে মানে আপনারা ভেরিসিয়াল ব্লিডিং যদি থাকে
তাহলে সেটার একটা ম্যানেজমেন্ট করি, তাই তো? ওকে, তাহলে এখন আমাদের কমপ্লিকেশনস আরেকটা কি, এটা হচ্ছে অলমোস্ট পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশনের জন্য যে কমপ্লিকেশনস, সেই কমপ্লিকেশনসটার জন্য ম্যানেজমেন্টটা হচ্ছে এইটুকুই, ঠিক আছে? এখন আমরা আসি আরেকটা কমপ্লিকেশনস কি হতে পারে। আরেকটা কমপ্লিকেশনস হচ্ছে অ্যাসাইটিস ধরেন, ঠিক আছে? তাহলে অ্যাসাইটিস কি কি ধরনের আপনার কাছে, প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে কি কমপ্লেন নিয়ে আসতে পারে। প্রথম এইটা হচ্ছে যে আসলে কোনো কমপ্লেনই না থাকতে পারে, যদি খুব অল্প পরিমাণ অ্যাসাইটিস থাকে, 1 লিটারের নিচে হয়, কোনো কমপ্লেন নেই, আপনি দেখা গেল ইনসিডেন্টাল ফাইন্ডিংস পাচ্ছেন এবং সেটাও আসলে ক্লিনিক্যালি হয়তো বা পান নাই বা পাচ্ছি না আমরা, সেই ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে সিমটমস আছে, সেই ক্ষেত্রে কি কি সিমটমস বা সাইন থাকতে পারে? শিফটিং ডালনেস যদি স্যার হয় মানে ফ্লুইড থ্রি স্যার যদি অনেক বেশি পরিমাণে, এটা তো আসলে আপনি একটু সিরিয়ালি গেলে হয় না, আমরা যেভাবে দেখি ইন্সপেকশন, তারপরে হচ্ছে এভাবে ধরেন অ্যাসাইটিস নিজেই কিন্তু একটা লেকচার, তো আমরা তো অতটুকু আর করব না। মানে কি কি হতে পারে অ্যাসাইটিসের জন্য? রাইট, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে অ্যাসাইটিসে। আর আম্বিলিকাসটা কেমন হতে পারে? ওকে, এখানে আমাদের কি স্ক্রুটাম এক্সামিনেশনের কোনো দরকার আছে? হ্যাঁ, কেন? রাইট, মহামিন বলেন, তাহলে টেস্টিকুলার অ্যাট্রোপি হতে পারে একটা, আবার কি স্ক্রুটাল ইডিমাও হতে পারে, তাই না? ভেরি গুড। তাহলে আর তার সাথে কি হতে পারে, আপনি যেগুলি বললেন, তাই না? শিফটিং ডালনেস বা ফ্লুইড থ্রি, এটা হতে পারে। আরেকটা জিনিস বাদ চলে গেছে, এটা পোর্টাল হাইপার টেনশন যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে কি হতে পারে? অ্যাবডোমিনাল ভেইনগুলি ডাইলেটেড হতে পারে, তাই না? ক্যাপিউট মেডোসি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ওভাবে আসি, তো এখন অ্যাসাইটিস তো আপনি পেয়ে গেলেন, আমরা একটু অ্যাসাইটিস নিয়ে আলাপ করি, শুধু সিএলডি নিয়ে আলাপ না করে। অ্যাসাইটিসটা আমরা তো আসলে দুভাগে ভাগ করি, সেটা হলো এক্সুডেটিভ অ্যাসাইটিস আর হচ্ছে ট্রান্সুডেটিভ অ্যাসাইটিস, তাই তো? ইনফ্লামেটরি অ্যাসাইটিক ফ্লুইডে কি পাবেন, কি কি আমাদের হাতে আর 5-10 মিনিট সময় আছে, হ্যাঁ, এর মধ্যে আজকে আমরা শেষ। হ্যাঁ, অ্যালবুমিন বেশি থাকে, রাইট। এখন ধরেন অ্যালবুমিন বেশি কমটা আসলে অনেক সময় সিরাম অ্যালবুমিনের উপর নির্ভর করে, তাই না? ধরেন সেই কারণে আমরা যেটা করি, সিরাম অ্যালবুমিনের সাথে অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনটাকে বিয়োগ করে আমরা দেখি যে এইটা কত। তার মানে যেহেতু এক্সুডেটিভে অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন বেশি থাকে বা প্রোটিন বেশি থাকে, তাই তো? তাহলে সিরাম অ্যাসাইটিস থেকে সিরাম অ্যালবুমিন থেকে অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিন যদি বিয়োগ দেই, তাহলে সংখ্যাটা কি বড় হবে না ছোট হবে? ময়ামিন, মানে ব্যাপারটা হচ্ছে এক্সুডেটিভ মানে আমরা বলতে চাচ্ছি যে অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন বেশি, তাই তো? রাইট। তাহলে এখন সিরাম অ্যালবুমিন, আচ্ছা ধরেন 4, অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিন 3, তাহলে এটা তো 1 হয়ে গেল, তাই না? আবার ট্রান্সুডেটিভে কি হবে, অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন কম থাকবে, ধরলাম 2, তাহলে কি হচ্ছে সিরাম অ্যালবুমিন 4, এটা 2, তাহলে ওটা হচ্ছে 2। তার মানে এটা যেটা হচ্ছে যে এক্সুডেটিভের ক্ষেত্রে সিরাম অ্যালবুমিন মাইনাস অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন, যেই ইটা হবে, যেই গ্রেডিয়েন্টটা হবে সেটা হবে লো, আর যেটা ট্রান্সুডেটিভ হয় তাহলে সেটা হবে হাই। অ্যালবুমিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে কিন্তু বিয়োগ ফলটা বেশি হবে। এক্সুডেটিভের ক্ষেত্রে আমাদের কি ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য হতে পারে, আর কি প্যানক্রিয়াটাইটিস, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, টিউবারকুলোসিস, নেফ্রোটিক সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এইসব ক্ষেত্রে হচ্ছে এক্সুডেটিভ।
আর হচ্ছে ট্রানজিউরেটিভের ক্ষেত্রে দুইটা নাম কি, কার্ডিয়াক ফেলিওর আর হেপাটিক সিরোসিস, আর হাইপোপ্রোটিনিয়ামিয়ার যদি অন্য কোনো কারণ থাকে। এইভাবেই এটা। এখন আসলে আমরা যদি আগাতে চাই, দেখা যাবে আমরা টোটাল ইসের দিকে চলে যাব, আবার টোটাল অ্যাসাইটিসের লেকচার হয়ে যাবে। তো আমাদের অ্যাসাইটিসের ওভারঅল অ্যাসাইটিসের ম্যানেজমেন্টটা নিয়ে আমরা একটু আলাপ করব। এখন আমরা যদি শুধু অ্যাসাইটিসের জন্য ট্রিটমেন্ট করি, তাহলে এটার আসলে আউটকামটা কি? আউটকামে খুব একটা আসলে ভ্যারি করে না যদি আমরা শুধু অ্যাসাইটিসটাকে ট্রিট করি, যদি না কজ এবং অন্যান্য এটা ট্রিট না করতে পারি। কিন্তু যেহেতু অ্যাসাইটিস একটা ডিসকমফোর্ট তৈরি করে, ফলে আমাদের আসলে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের একটা প্রিন্সিপালটা কি কেউ একজন একটু বলবেন? মোহাইমিন। স্যার ট্রিটমেন্ট হচ্ছে স্যার অ্যাসাইটিক ফ্লুইড ফার্স্ট হচ্ছে স্যার প্যারাসিটাসিস করবো, সাথে হচ্ছে স্যার যে একটা পেশেন্টের সোডিয়াম ওয়াটার রেস্ট্রিকশন, রাইট স্যার ডায়োরেটিক্স থেরাপি, আর হচ্ছে স্যার এরকম লাস্টে স্যার হচ্ছে সার্জিক্যাল, যেটা স্যার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক প্রোটোসিস। ওইটা ঠিক সার্জিক্যাল না, অ্যাসাইটিক্স আছে এমন অ্যাবডোমেনে আসলে হাত দেওয়া যাবে না, ওইটা অপারেশন করলে অসুবিধা আছে। ওইটা টিপস যেটা, এটা অনেকটা আসলে জুগুলার ভেইন দিয়ে আসে, তো ইন এ ওয়ে সার্জিক্যাল ইন্টারভেনশন এক ধরনের আর কি। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি সবই বলে ফেলছেন। আরেকটা জিনিস, বেড রেস্টে কি কোনো হেল্প হয়? বেড রেস্ট আসলে ডায়োরিসিসটাকে বাড়ায়। তো ফার্স্টে আমরা যদি বেড রেস্ট বলি, সেটা একটা অপশন, আমাদের ডায়োরিটিক্সটা বাড়ে, ডায়োরিসিস বাড়ে। দেন হচ্ছে আমাদের সল্ট, আর যদি প্রয়োজন হয় ওয়াটার রেস্ট্রিকশন। এখানে সল্ট রেস্ট্রিকশনটা কি, ইনস্ট্রাকশনটা কি? নো অ্যাডেড সল্ট, আসলে ওটাই মোটামুটি সাফিসিয়েন্ট। তার সাথে কি আসতেছে, আপনি ডায়োরিটিক্স দিবেন। ডায়োরিটিক্স কি, আপনি লুপ ডায়োরিটিক্স দিবেন, আর হচ্ছে থিয়াজাইড পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরিটিক্স দিবেন। তাহলে আপনি কি ফুরোসেমাইড এবং স্পাইরোনোলেকটন এই দুইটাই দিতে পারেন। ফুরোসেমাইড আপনি কত ডোজ পর্যন্ত দিবেন? ফুরোসেমাইডটা 160 মিলিগ্রাম, হ্যাঁ, আর স্পাইরোনোলেকটন 100 থেকে 400 মিলিগ্রাম। তো এইভাবে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা তো প্রথমেই এত ডোজে দিব না, এটাকে সিলিং ডোজ বলে আর কি, 160 এবং 400। তো প্রথমেই তো আর এই ডোজে দিব না, প্রথমে অল্প ডোজে শুরু করবো এবং আস্তে আস্তে ডোজটা বাড়াবো। তো এখন এই যে ডোজটা বাড়াবো, এটা আসলে কিসের উপর ভিত্তি করে বাড়াবো মোহাইমিন? এটা আসলে আমরা দেখব যে আসলে পেশেন্টের ডায়োরিসিসটা হচ্ছে নাকি বোঝার জন্য একটা হতে পারে আপনি ইনপুট আউটপুট দেখতে পারেন, আপনি তো ইনপুট কমাচ্ছেনই, আউটপুট অ্যাসেস করে দেখতে পারেন। আরেকটা খুব ইনডিরেক্ট আছে, সেটা হচ্ছে আপনার পেশেন্টকে ওয়েট নিব প্রতিদিন। যদি দেখা যায়, এবং এটারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই প্রতিদিন 1 কেজির বেশি ডায়োরিসিস করবেন না, মানে নেগেটিভ ব্যালেন্সটা 1 কেজির বেশি হবে না। যদি 1 কেজির বেশি হয়ে যায় বা 1 লিটারের বেশি আমরা নেগেটিভ যাই, তো সেই ক্ষেত্রে আবার কমপ্লিকেশনস তৈরি হতে পারে। তো 1 কেজি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি একটা সিএলডির পেশেন্টকে ডাইউরেটিক্স দেন, সেক্ষেত্রে একটা কমপ্লিকেশনস তৈরি হতে পারে। কি কমপ্লিকেশনস? মোহাইমিন? হ্যাঁ, এইটা সব পেশেন্টেরই হতে পারে। ডায়োরিটিক্স যেই পেশেন্টকে দিবেন সেই পেশেন্টেরই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। ওখানে এটা অ্যাডেড আরেকটা কমপ্লিকেশনস, যেটা যে আমরা যদি হেপাটিক এনকেফালোপ্যাথির রিস্ক ফ্যাক্টরসগুলি দেখি, মোহাইমিন বলেন তো একটু হেপাটিক এনকেফালোপ্যাথির রিস্ক ফ্যাক্টরস। স্যার হেপাটিক এনকেফালোপ্যাথির রিস্ক ফ্যাক্টর, হুম। ডিহাইড্রেশন, কনস্টিপেশন, হাইপারক্যালেমিয়া, ইউরেমিয়া, সেপসিস। রাইট, এটা কে বলতেছিলেন? রাফাত না? রাইট।
তো এই যে কমপ্লিকেশনসগুলি হতে পারে তার মধ্যে একটা কি ডিহাইড্রেশন না? রাইট, তাহলে আপনার তো ডায়ুরেটিক্স দিলে তো আপনার ডিহাইড্রেশন হতেই পারে, তাই না? তো ফলে আপনার ওদিকেও একটু খেয়াল রাখতে হবে। সেই কারণে আসলে 1 লিটারের বেশি না দেওয়াটাই ভালো, রিডাকশানে আসাটাই ভালো। দেন তারপরে যেটা আসে কি, যে তারপরেও কাজ হচ্ছে না, দেন আমরা প্যারাসিনথেসিস করব। প্যারাসিনথেসিস করে ফ্লুইড বের করব, এবং আবার প্যারাসিনথেসিস করারও অসুবিধা আছে। আপনি যখন ফ্লুইড বের করে ফেললেন তখন দেখা গেল যেহেতু আপনার সিরাম অ্যালবুমিন কম, আবারও দেখা গেল যে কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেছে এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে। সেই কারণে আবারও দেখা যায় যে অ্যাসাইটিসটা ডেভেলপ করে, তাই তো? তো ফলে যখন আপনি প্যারাসিনথেসিস করবেন তখন কি করতে হবে? আমাদের হাতে আর সময় নেই, আমি আসলে রাইট 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 মহামিন ঠিক বলছেন যে আমরা অ্যালবুমিন সলিউশন দিব আইভি, যাতে এই না হয়। এখন আমাদের আরেকটা কমপ্লিকেশনস কি, হেপাটিক এনকেফালোপ্যাথি। আরেকটা কমপ্লিকেশনস আমি আসলে স্কিপ করে গেছি, হেপাটোরেনাল সিনড্রোম। ওইটা আবার টাইপ 1 টাইপ 2 আছে। হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটিক এনকেফালোপ্যাথির সিমটমস তো আমরা মোটামুটি জানি। এটা সব কিছুই হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, কোমাতে চলে যেতে পারে পেশেন্ট, সিম্পল কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে পারে, তো সেই ধরনের সব কিছুই হতে পারে। একটা একটা শুধু বলবেন, সাইন বলবেন যেটা আপনারা দেখবেন বেড সাইডে। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। তো ফ্ল্যাপিং ট্রেমোরটা আরও অন্যান্য সেই সব আসলে কগনিটিভ ফাংশন বা ড্রয়িং অবজেক্ট, ওগুলি অনেক সময়ই দেখা যায় আসলে আমরা হয় না, বাট ফ্ল্যাপিং ট্রেমোরটা দেখা। ফ্ল্যাপিং ট্রেমোর আর কোথায় আমরা দেখতে পারি? রাইট, মোটামুটি আসলে যে আপনি ফেলিউর ধরেই আপনি করতে পারেন। তো রিস্ক ফ্যাক্টরসগুলি তো আপনারা অলরেডি বলেই ফেলছেন। হেপাটিক এনকেফালোপ্যাথির গ্রেডিং আছে, লাগবে না। ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ওরকমই। প্রথমে কথা হচ্ছে যে প্রিসাইপিটেটিং ফ্যাক্টরসগুলিকে দূর করে দেওয়া, দেন হচ্ছে বাউল মুভমেন্ট যাতে ঠিক হয় সেটা খেয়াল রাখা, ল্যাকটিউলোজ, রিফাক্সিমেন দিতে পারেন, এবং ফাইনালি লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারেন। তো এই হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথির ম্যানেজমেন্ট। আসলে যে খুব হয়েছে তা না, বাট আমার মনে হয় সিএলডি আমরা 3টা লেকচার ধরে আলাপ করতেছি, এটা আজকে শেষ করা দরকার ছিল। আবার প্রতিটা টপিকসই ইম্পর্টেন্ট, সেই কারণে একটু সময়ও লাগছে। তাহলে আমরা তাহলে আমাদের কি হলো, আমরা সিরোসিস অফ লিভারের কজ জানলাম, সাইন সিমটমসগুলি জানলাম, ট্রিটমেন্টের প্রিন্সিপাল জানলাম, ইন্ডিভিজুয়াল বিভিন্ন কজের ক্ষেত্রে ট্রিটমেন্ট জানলাম, এবং ফাইনালি কমপ্লিকেশনসগুলি আমরা কীভাবে ম্যানেজ করব সেটা জানলাম। তো সবাইকে ধন্যবাদ, আজকের লেকচার এখানেই শেষ করছি।